কারণ আমাদের যে নীতি, আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই, আমরা মারপিটে বিশ্বাস করি না। তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর এদের যে চিন্তাধারা, যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি, সেটা এতদিন ধরে চলে আসছিল। আমার দুঃখ হয়, খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে। কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সেই জিতন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন। এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। সত্যি দুঃখ লাগে, এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, এটাও দেখে যেতে হবে। ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি, এটা কি হচ্ছে? আমি তো এটা ভাবতেই পারি না। সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের, আমাদের বিপ্লব কুমার দেবজি, তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। সিপিএম এর প্রার্থী কে হয়েছে? আশিস কুমার সাহা। কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগই আমি দেখলাম, লাল ফ্ল্যাগ। আর কারণ উনার কোনো লোক নেই, পায়ের নিচে আর কোনো মাটি নেই। সত্যি করুণ অবস্থা, কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে। সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে। আমরা ঠিক সঠিক পথে আছি, ওরা বেঠিক পথে আছে। ওরা বলছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, এত গেছে, এখন হচ্ছে ইন্ডি এয়ারলাইন্স তো শেষ। একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম। এরপরে কি হবে? একটা একটা করে সেই আয় অব্দি চলে আসবে যে আয় আমি আছি, আর কেউ নেই। আমার তো মনে হচ্ছে ওই যে শোলের যে একটা, আপনার জানি না এখানে আমার সব যুব ভাইয়েরা আছেন, ওনারা দেখেছেন কিনা শোলে যে সিনেমাটা, আসরানি বলছিল যে ওর কাছে খবর গেছে পিস্তল আ চুকা হয়। এই খবর পেয়ে ও সমস্ত তার যে সেই জেলের সমস্ত সন্ত্রীরা নিয়ে চলে গেছে, বলছে হল্ট, আধা ডাইনে আধা বায়ে और বাকি মেরা সাথ হাও। তো পিছে তাকিয়ে দেখে আর ওর সাথে আর কেউ নেই। তো এদের অবস্থাটা হয়েছে এইরকম। এখন ওরা মাঝখানে বলছে যে তিপ্রা মথার সাথে আমরা কেন অ্যালায়েন্স করলাম। তোমরা যখন তিপ্রা মথার সাথে বসে বসে কত রকম গল্প, কত হাসি, হট্ট হাসি, কি মজা করে কথাবার্তা আমরা দেখতাম ওদের, সেই আর দেরি না করে সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফটো দিত, এইবার দেখিয়ে দেব কিভাবে ইলেকশন হবে। কিন্তু ওই যে শিয়ালের গল্পটা, আঙুর ফল টক, সেটা হয়েছে। এখন মাথাকে বকাবকি করছে ওরা। তো এই তো হচ্ছে এদের রাজনীতি। যখন যেটা সম্ভব, যেটা হয় তবেই ভালো, না হলে খারাপ। এই রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে চলছে। আমাদের সাথে IPFT ছিল আগে, এখন আমাদের সাথে চলে এসছে তিপ্রামতা। বুঝে গেছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এই দেশ কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বন্ধুগণ, খালি একটা দিন, আপনারা চিন্তা করুন, একটা দিন আপনারা সেই 2014 আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল। এই দেশ টিকবে কি টিকবে না একবার ভাবুন আপনারা। কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় সবকিছু স্মরণ থাকে না। 2014 আগে এমন অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত। আর কথায় কথায় তো সেই চাইনিজরা আমাদের চোখ রাঙাতো। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর সেই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক যখন করলো, তখন কিন্তু দেখা গেল আর ওদের পাত্তা নেই। আর সে ডোকালামের যখন কাহিনী আপনারা সবাই জানেন, চীন আর সাহসও পায় না। আমরা প্রতিরক্ষার দিক দিয়ে হোক, আমাদের আর্থিক দিক দিয়ে হোক, দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এক শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়েছে। আপনারা সবাই জানেন সেই কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলছেন যে ভাই, পলিটিক্স করার জন্য বেশি পলিটিক্স করতে হয় না। আমরা সিপিএম এর ভাইদের আগে দেখতাম সে কুচা ধারী আর একটা ব্যাগ ঝুলিয়ে আঁকতো। আমরা ওটা না জানি কি জানে, কি তাত্ত্বিক বিষয় জানে, আসলে কিচ্ছু জানে না। এখন তো সেই ব্যাগ থেকে বিড়াল বেরিয়ে এসছে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি এখন ওদের
মানে ছাই দিয়ে দিয়েছে ওদেরকে। এখন আর এই জায়গায় চলবে না। প্রধানমন্ত্রীজি মানেই G20, আমরা সবাই জানি G20-তে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কেউ মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা কোনোদিন দেখিনি যে পায়ে ধরে নমস্কার করতে চায়, মিস্টার বস বলে উনাকে উল্লেখ করেন। সেই দেশের আমাদের আজকে আমরা নাগরিক। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় 18 কোটি আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মেম্বার। ভাবা যায় কোনোদিন ত্রিপুরাতে যখন আমাকে বিপ্লবজি যখন দায়িত্ব দিল যে আপনাকে এই মেম্বারশিপ ড্রাইভ নিতে হবে, প্রথমে ছিল 1,24,000, সেই জায়গায় উনি আমাকে জিজ্ঞেস করলেন কত আপনার টার্গেট। আমি বললাম 3 লাখ। বলে সম্ভব হবে? সবাই আমরা মিলে সেখানে 7 লাখ আমরা মেম্বার আমরা করেছি। বন্ধুগণ, আমাদের আজকের এখানে মোর্চা আমাদের 7টা মোর্চা, খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাঁপিয়ে আপনারা এসছেন, আমি চিন্তা করছি বাকি মোর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে, এদের দেখা যাবে কি দেখা যাবে না। খুব চিন্তিত। মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরা শুধু রাজনীতি না, আমরা চাই সব মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন। আমাদের এখানে ত্রিপুরাতে আপনারা জানেন আমাদের 33টা বিভিন্নভাবে আমরা 33টা আমাদের নানা রকম যে স্কিম আছে তার মাধ্যমে নাম আছে, সেই নামে আমরা 33টা পদ্ধতিতে আমরা যে ভাতা দেই, সেই ভাতার প্রায় 2000 টাকা করে আমরা যেটা দিচ্ছি, প্রায় 4.1 লক্ষ লোককে দিচ্ছি। আমি যখন বাইরে যাই তখন অনেকে জিজ্ঞেস করেন, আমাদের 700 টাকা ছিল, তারপরে সেটা 1000 হয়েছে, 1000 থেকে আমরা 2000 করেছি। সেই 2000 দেওয়ার ভারতবর্ষের আর কোথাও এই ধরনের ভাতা কোথাও দেওয়া হয় না। সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, IPFটির সরকার, এখন মোথা একসাথে মিলে এই সরকার, সেটা আমরা সম্ভব করছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরাতে 33% আমরা মহিলাদের সংরক্ষণ করেছি। মহিলাদের কথা অনেকেই আমরা অনেক কুম্ভীরাস্ত্র আমরা দেখেছি, কিন্তু সত্যিকারের অর্থে আমরা 33% ভারতীয় জনতা পার্টির সরকার এসে সেটা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বিল পাস করেছেন যে পার্লামেন্ট এবং বিধানসভার মধ্যে 33% মহিলা সংরক্ষণ থাকবে। এটা আর কে ভেবেছিল? এটা অনেক গল্প হতো, অনেকে এই ধরনের কথা বলতো, কিন্তু আসলে কাজের কাজ কিছু বলে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন সেটাই করেন। আমরা প্রায়শ বিভিন্ন জায়গায় যাই, আমরা বলছি কাজের নিরিখে আমরা মানুষের কাছে এসেছি। আমরা বারবার বলছি মানুষের ঘরে ঘরে যাব, সেখানে ঘরে গিয়ে তার সম্পর্ক স্থাপন করব, সম্পর্কের সাথে সমর্থন আমরা নেব। সেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই ভারতবর্ষ 5 ট্রিলিয়ন যে অবস্থা, সেই 5 ট্রিলিয়ন অর্থনৈতিক অবস্থা আমাদের দাঁড়া করাতে হবে। একটা ভঙ্গুর অবস্থা ছিল, 10-12 কন্ডিশনে অবস্থা ছিল, সেখান থেকে এখন 5 আমাদের 5 ট্রিলিয়নের মধ্যে চলে এসে। তো অর্থনৈতিক অবস্থা, প্রতিরক্ষার দিক দিয়ে আমাদের অনেক বেশি স্ট্রং হয়েছে। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার যখন দিয়ে আমরা দিয়েছি প্রথমে 3%, ভারতীয় জনতা পার্টি যখন আসে 3% আমরা দিয়েছি। 3%-এর পরে আমরা আরো 5% দিলাম। 5%-এর পরে এখন কি দিলাম আমরা? 25% আমরা দিয়েছি সরকারি কর্মচারীদের। কোনোদিন কেউ ভাবেনি। আপনারা দেখেছেন 5% আমরা যে এইবার বাড়িয়েছি, প্রায় 500 কোটি টাকার জন্য আমাদের যে বাজেট আছে তার থেকে আমাদের দিতে হবে। সাহস কেউ করেনি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, আরেকটা কথা আমি না বললে নাই হয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা যখন উনি সেটা বললেন, তখন সারা পৃথিবীর মধ্যে সবাই বলছিল যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা কি করে সম্ভব হবে। প্রতি ফ্যামিলিতে 5 লক্ষ টাকা করে দেওয়া, সেটা উনি শুরু করেছেন। কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে যারা যে ক্রাইটেরিয়া আছে, প্রায় 13 লক্ষ লোকের মধ্যে আমরা সেই আমাদের যে টার্গেট আমরা সেটা দিয়েছি, কিন্তু বাকি লোক কোথায় যাবে? তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম, এবং সেটাও একই যাচ্ছে
5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে আমরা দিচ্ছি এবং সেটাও আমরা শুরু করে দিয়েছি। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলি, ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো রাজ্যের তুলনায় ফার ফার বেটার। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি আগে কি অবস্থা ছিল। 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করেছে। এখানে ডেন্টাল কলেজ আমরা করেছি, এখানে বিএসসি নার্সিং কলেজ আমরা এখানে করেছি, আরো মেডিকেল কলেজ এখানে আসছে। ওনাদেরকে আমরা বলেছি যদি প্রপারলি আপনারা আসেন তাহলে নিশ্চয়ই আমরা দেখব। এখানে আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আর্যভট্ট ইউনিভার্সিটি আছে। একটা হাব, এডুকেশন হাব আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। জিবিতে আমরা জানি, আমি যখন জিবিতে গেছি সেখানে মানুষ মাটিতে শুতো। আমি বললাম না, এটা হবে না, আপনি শয্যা সংখ্যা বাড়ান। সেখানে এখন দ্বিগুণ শয্যা সংখ্যা সেখানে আমরা বাড়িয়েছি। আমরা চাই যে সমস্ত মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তাধারায় আমরা চলি। এখানে ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও আমরা করেছি, মা ত্রিপুরী সুন্দরী ইউনিভার্সিটি সেটাও এখানে শুরু হয়ে গেছে। আমাদের সরকার এতদিন ধরে আমরা দেখতাম যে যারা জনজাতিদের নিয়ে অনেক সেই ক্রোকোডাইল টিয়ার আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর সেই ব্লু রিয়াং শরণার্থীদের যে কোয়াড্রিপার্টাইট যে আমাদের সমাধান আমরা করেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেটা কিন্তু একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেটা করেছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন যে যদি আমরা এডুকেশন পলিসি প্রপারলি না করি তাহলে আমাদের দেশ, আমাদের যে যুব ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের সঠিক পথে আমরা যেতে পারবো না। আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলেন রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই উনার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা চলি। বন্ধুগণ, এখানে অনেক আমার বোনেরা আছেন, মেয়েরাও আছেন। এসএইচজি গ্রুপ সবচেয়ে সাকসেসফুল আমাদের এখানে। আগে মাত্র 4000 এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় এখন 56,000 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে এখানে। বন্ধুগণ, আমরা এর মধ্যে এইবারের বাজেটে আমরা ঠিক করেছি যারা এখানে বোনেরা আছেন, মহিলারা আছেন, পিঙ্ক টয়লেট আমরা দেওয়ার চিন্তা এবারের বাজেটে আমরা ঠিক করেছি, যেন দূর থেকে দেখলে বোঝা যায় যে না, এই টয়লেট শুধুমাত্র মহিলাদের জন্য। আমরা ই ক্যাবিনেট আমরা শুরু করেছি, যেটা কোনোদিন কেউ ভাবেনি। আমাদের মন্ত্রী বাহাদুররা যখন যায় এখন কিন্তু সেই কাগজের বান্ডিল নিয়ে ঢুকে না, ই ক্যাবিনেটের মাধ্যমে সেখানে সমস্ত কাজকর্ম হয়। আমাদের ই স্টেট হয়ে গেছে, আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে, এস সাব ডিভিশনাল সেখানেও সাব ডিভিশনাল অফিস হয়ে গেছে, ব্লক পর্যন্ত। আমরা চাইছি যে ট্রান্সফর্ম যাতে করে ভালো করে কাজ করা যায়, মানে তাড়াতাড়ি যেন কাজ করা যায়, ত্বরান্বিত করা যায় মানুষের সুবিধার জন্য, সেই কাজগুলো আমরা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন হীরা মডেল। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যাওয়ার আগেই অনেক কিছু দেয়। ন্যাশনাল হাইওয়ে, এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এখানে। আমাদের ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ইন্টারনেট হচ্ছে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট। রেলওয়ে এখানে এত বিস্টাডোমে যখন আমি বসি, ভারতবর্ষে অনেক জায়গায় এই ধরনের বিস্টাডোম আমি দেখেছি, কিন্তু ত্রিপুরার মধ্যে বসে বিস্টাডোমের মতো চারিদিক দেখা যায়। এত সুন্দর ট্রেন ত্রিপুরাতে হবে ভাবতে পারিনি। বন্দে ভারত সেটাও এখানে চলে আসবে। আমি কিছুদিন আগে মালদা থেকে হাওড়াতে এসেছিলাম বন্দে ভারতে, এখানে যে ইলেকট্রিফিকেশনের কাজ তার সার্ভেও হয়ে গেছে, সেটা হয়ে গেলে এখানেও বন্দে ভারত আসবে। বন্ধুগণ, প্রধানমন্ত্রীজি একদিকে রাস্তা দেখাচ্ছেন, ট্রেন দিচ্ছেন, ন্যাশনাল হাইওয়ে দিচ্ছেন, সব দিক দিয়ে উনি আমাদের রাস্তা দেখাচ্ছেন। কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রীজির উনার যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকগুলো নর্থ ইস্টের উনি যে অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলেছেন, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে নর্থ ইস্টকে এতদিন ধরে যে অবহেলার চোখে মানুষ দেখতো, সেটা কিন্তু প্রধানমন্ত্রীজির কারণে আজকে উন্নতি আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়। আমি যখন মুখ্যমন্ত্রী নর্থ ইস্টের সবার সাথে একসাথে বসি, অনেক মুখ্যমন্ত্রী বলেন যে এখন মনে হচ্ছে যে আমরা এই ভারতবর্ষের মধ্যে আছি। আগে সমস্ত ইন্টার স্টেট প্রবলেম ছিল, কথাবার্তার মাধ্যমে এখন সমাধান হচ্ছে। তো একটা আগে তো উগ্রপন্থী, বোম ব্লাস্টিং, এইগুলোই আমরা দেখতাম।
কিন্তু এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর এবং এই 10 বছরে কোথাও কোনো রায়ট এবং কোন রকম এই ধরনের উগ্রপন্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে বিশ্বগুরুর স্থান সেটা অলরেডি নিয়ে নিয়েছে, আরো পাকাপোক্তভাবে আমরা নেব। এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে 370 ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? ভারতীয় জনতা পার্টির টার্গেট কি? 370। আর আমাদের যে এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে কত? 400। তো প্রধানমন্ত্রীজির যে আহ্বান সেটাকে আমরা অবশ্যই ফুলফিল করতে হবে। আমাদের 2টো সিট আছে এখানে। আর